1947 সালে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এই দাবি তুলেছিল তমুদ্দুন মজলিস নামে একটা সংগঠন। সেই তমুদ্দুন মজলিস ছিল বাংলাদেশের একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। ইনকিলাব মঞ্চ, আপনাদের মনে হয় তারা পাকিস্তানি, তারা উর্দু, তারা আওয়ামীপন্থী যারা, তাদের মনে হয় তারা পাকিস্তানি, তারা উর্দু, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানায় ফেলবে, বাংলাদেশকে পাকিস্তান বানায় ফেলবে। এই যে নানা ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটির জায়গা থেকে বলছি, বাংলা ভাষার দাবিতে প্রথম যে সংগঠনটা বাংলাদেশে দাবি তুলেছিল, আওয়াজ তুলেছিল, সেই সংগঠনটার নাম তমুদ্দুন মজলিস। এবং এই তমুদ্দুন মজলিসে দুইটা শব্দ, একটা আরবি এবং একটা ফার্সি। মজলুম এবং জুলুম এই শব্দ দুটো আসলে যখন আপনি হাদিস পড়তে যাবেন, বাংলাদেশের মানুষ যখন সে হাদিস পড়তে যায় তখন সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থা বা জীবন কাহিনী এটা যে শুনছে, সে ছোটোবেলা থেকে এই মজলুম জুলুম এই শব্দগুলো শুনে এবং এগুলোর প্রয়োগ করে বড় হচ্ছে। ইনসাফ, জুলুম, মজলুম এই শব্দগুলো নিয়ে আসলে সমস্যা কার হচ্ছে? আপনারা অনুভূতির দাস, অনুভূতি দিয়ে হয়তো অনেক কিছু চিন্তা করেন যে বাংলা ভাষাটা আসলে এটা, আমরা যেটা ভাবি সেটাই। এটা আসলে আপনাদের একটা চিন্তার দৈন্যতা, এর বাইরে আর কিছুই না। আমরা যেমন দেখছি যে মজলুম, জুলুম, ইনসাফ এরকম শব্দের যে প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলোতে, বক্তৃতা মঞ্চে। এই যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আমি ওনার প্রতি একদম সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে কথা বলবো। উনি প্রথম যে কথাটা বললেন যে এই শব্দগুলোর প্রয়োগ হচ্ছে আসলে রাজনৈতিক মঞ্চে। দুইটা শব্দ উনি বলছে, মজলুম এবং জুলুম। মজলুম এবং জুলুম এই শব্দ দুটো আসলে যখন আপনি হাদিস পড়তে যাবেন, বাংলাদেশের মানুষ যখন সে হাদিস পড়তে যায় তখন সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থা বা জীবন কাহিনী এটা যে শুনছে, সে ছোটোবেলা থেকে এই মজলুম জুলুম এই শব্দগুলো শুনে এবং এগুলোর প্রয়োগ করে বড় হচ্ছে। প্রতি শুক্রবার যখন সে মসজিদে যায় এবং হুজুরের খুতবা শোনে, সেই হুজুরের খুতবার মধ্যেও সে যখন নবীর কাহিনী বলে বা ইসলামের বিভিন্ন সময়ের কাহিনী বলে, তখন কিন্তু মজলুম জুলুম এই শব্দগুলো খুব স্বাভাবিকভাবেই সে শুনে থাকেন এবং তার বাস্তব জীবনে সে এটার প্রয়োগ করে থাকেন। এখন অধ্যাপক তারিক মঞ্জুর স্যার তিনি যেটা বললেন যে এই শব্দগুলো আসলে খুব ক্ষুদ্র ক্ষেত্রে প্রয়োগ হয়, এটা আসলে রাজনৈতিক বিভাজন হিসাবে উনি দেখছেন। স্যার আসলে সম্মানের সাথে বলছি, রাজনৈতিক বিভাজন এবং ইনসিকিউরিটি এটা আসলে আপনাদের থেকেই আসছে। এবং ইনসিকিউরিটি শব্দটা কেন প্রয়োগ করলাম সেটা একটু পরেই বলছি। তবে রাজনৈতিক বিভাজন যে ব্যাপারটা, যেমন মজলুম জুলুম এই শব্দগুলো অনেক আগে থেকে আমাদের এই ভূখণ্ডে ব্যবহৃত হচ্ছে এবং তত আগে থেকেই হচ্ছে যত আগে থেকে এই ভূখণ্ডে মুসলিমদের বসবাস শুরু হয়েছে এবং মুসলিমরা তাদের যে ধর্মীয় ইতিহাস, সেই ধর্মীয় ইতিহাস থেকে এই শব্দগুলো জেনেছে এবং তার ব্যক্তি জীবনে প্রয়োগ ঘটাচ্ছে। এটা খুব নর্মাল, খুব সাধারণ এবং খুব পুরাতন আলাপ। আচ্ছা, এবার আসি ইনসিকিউরিটি যে শব্দটা বললাম, এটা আপনাদের একটা ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি কেন? একটা নির্দিষ্ট গোষ্ঠী, দেখেন এই ইনসাফ, জুলুম, মজলুম এই শব্দগুলো নিয়ে আসলে সমস্যা কার হচ্ছে? আপনি একটু নর্মালি চিন্তা করলেই দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়ায় আওয়ামীপন্থী এবং আওয়ামীপন্থী কালচারাল ফ্যাসিস্ট হিসেবে আমরা যে একটা গোষ্ঠীকে ইন্ডিকেট করেছি, যদিও আপনি মেনে নিতে নাই পারেন যে না, তার কালচারাল ফ্যাসিস্ট না, তারা বা দেশের কালচারাল অঙ্গনের সব থেকে বড় হর্তাকর্তা, সেটা শব্দচয়ন আপনার আমার আলাদা, কিন্তু আইডেন্টিফাই যাদেরকে করা হয় এর মাধ্যমে আপনি দেখবেন যে সেই গোষ্ঠীটাই এই ইনসিকিউরিটিটায় ভোগে। এখন কয়েকটা শব্দ প্রয়োগের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে রক্ত দিয়ে, জীবন দিয়ে যে ভাষাটাকে আমরা অ্যাচিভ করেছি, সেই ভাষাটা পাকিস্তানের কালচার এখানে ঢুকে যাবে বা ফরাসি কালচার এখানে ঢুকে যাবে বা আরবি কালচার এখানে ঢুকে যাবে, এখানে অন্য কিছু হয়ে যাবে, এরকম যে চিন্তাটা করেন, এটা আসলে একটা রাজনৈতিক ইনসিকিউরিটি। আর এই যে শব্দগুলো, এই শব্দগুলো আসলে দেশের গণমানুষ, সাধারণ মানুষ অনেক আগে থেকেই ব্যবহার করে, প্রয়োগ করে। হয়তোবা আপনারা জনবিচ্ছিন্ন থাকার কারণে, মানুষের কাছে না থাকার কারণে, আপনারা নির্দিষ্ট একটা বলয়ের মধ্যে, নির্দিষ্ট একটা গোষ্ঠীবাদী হয়ে থাকার কারণে আপনারা সেই ব্যাপারগুলো সেভাবে উপলব্ধি করতে পারেন নাই। আপনারা অনুভূতির দাস, অনুভূতি দিয়ে হয়তো অনেক কিছু চিন্তা করেন যে বাংলা ভাষাটা আসলে এটা, আমরা যেটা ভাবি সেটাই। এটা আসলে আপনাদের একটা চিন্তার দৈন্যতা, এর বাইরে আর কিছুই না। এবার আসি আরেকটা ব্যাপারে। 1947 সালে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এই দাবি তুলেছিল তমুদ্দুন মজলিস নামে একটা সংগঠন। সেই তমুদ্দুন মজলিস ছিল বাংলাদেশের একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। এখন দেখেন, বাংলাদেশে এই যে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা হয়েছে না, সেই ইনকিলাব মঞ্চ, আপনাদের মনে হয় তারা পাকিস্তানি, তারা উর্দু, তারা আওয়ামীপন্থী যারা,
তাদের মনে হয় তারা পাকিস্তানি, তারা উর্দু, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানায় ফেলবে, বাংলাদেশকে পাকিস্তান বানায় ফেলবে। এই যে নানা ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটির জায়গা থেকে বলছি, বাংলা ভাষার দাবিতে প্রথম যে সংগঠনটা বাংলাদেশে দাবি তুলেছিল, আওয়াজ তুলেছিল, সেই সংগঠনটার নাম তমুদ্দুন মজলিস। এবং এই তমুদ্দুন মজলিসের দুইটা শব্দ, একটা আরবি এবং একটা ফার্সি। তমুদ্দুন শব্দটার অর্থ হলো সংস্কৃতি, সভ্যতা বা কৃষ্টি, এবং মজলিস শব্দটির অর্থ হলো সভা বা সেমিনার। এখন আসল কথায় আসি, এই তমুদ্দুন মজলিস 1947 সালে সবার আগে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এই দাবিতে আন্দোলন করে। এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যে গঠিত হয়েছিল, যেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে আসলে বাংলা ভাষার আন্দোলনটা একটা চূড়ান্ত রূপ পায়, সেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের পেছনেও তমুদ্দুন মজলিসের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এবং সবার আগে ছিল। আরেকটা ব্যাপার হলো, এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তমুদ্দুন মজলিসেরই আরেকটি রাজনৈতিক অ্যালায়েন্স হিসেবে পরিচিতি পায়। এবার একটু পুরান আলাপে আসি, যে আলাপটা আসলে প্রতি বছর শহীদ দিবস বা ভাষা দিবস এলেই আমরা করে থাকি। শহীদ মিনারে পুষ্পার্পণ, এখানে শহীদ আরবি শব্দ, মিনার ফার্সি শব্দ। আবার ধরেন এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে হলো বাংলা একাডেমি। এখানে বাংলা একাডেমি, আবার একাডেমি শব্দটা কিন্তু আবার ইংরেজি। তো এই যে ভাষার যে সংমিশ্রণ, এই ভাষার সংমিশ্রণ আসলে বিভিন্ন জাতিসত্তার যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতার একটা বহিঃপ্রকাশ। এখন আপনি এই বৈচিত্র্যতাকে যদি রাজনৈতিক বিভাজনে আপনি আলাদা করে দেখাতে চান, বা এটা নিয়ে যদি আপনি কন্ট্রোভার্সি তৈরি করতে চান, তাহলে এটা আপনার জাতিগত দৈন্যতার প্রকাশ ঘটে। এবং সেটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক করে থাকেন, তখন বুঝতে হয় যে রাজনৈতিক যে বায়াসনেস, সেই বায়াসনেসে আসলে সবাই শিকার। এখানে সুশীল সমাজ বা এই সমাজ ওই সমাজ বলতে আলাদা কিছু নাই। তারা আসলে প্রত্যেকেই রাজনৈতিক যে বিভাজন, সেই বিভাজনের শিকার। এবং এই যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতাকে তারা মেনে না নিয়ে এখান থেকে মানে একেবারে কোচলিয়ে খুব সাধারণভাবে কমন সেন্স থেকে, যে এটা নর্মাল একটা ব্যাপার এরকম না, সেই ব্যাপারগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জটিলভাবে উপস্থাপন করে মানুষকে ম্যানিপুলেট করা বা ব্রেন ওয়াশ করার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা আসলে তারা করে থাকেন। এখন কথা হলো, এই প্রচেষ্টা কি তারা আসলে নিজে থেকেই করেন, বা এই প্রচেষ্টা কি তারা আদর্শগতভাবে করেন? ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো, এই সিস্টেমে তারা জন্মগ্রহণ করেছেন, তারা ছোটোবেলা থেকে এটা দেখে বড় হয়েছেন, এবং তাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে এটা ঢুকে গিয়েছে। এবং বাংলাদেশে যে এই যে বলা হয় না যে অমুক দল তমুক দল ব্রেন ওয়াশ করে, আসলে বাংলাদেশে সব থেকে ব্রেন ওয়াশ করে আওয়ামী যে কালচার, যে ব্যাপারটা আছে, কালচারাল ফ্যাসিস্ট বলতে আমরা যেটাকে চিনি। দেখেন, এই যে বুদ্ধিজীবী মহল, এই বুদ্ধিজীবী মহল কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে সারা বছর কোনো কথা বলছেন না। যখনই ভাষা দিবস আসছে, তখনই তারা এই ব্যাপারগুলোকে কোড আন কোড অমুকের দিকে ট্যাগ করছেন, তমুকের দিকে ট্যাগ করছেন, তারা অমুককে ইন্ডিকেট করছেন যে সে এটা করতেছে। এটা তাদের এক ধরনের মানে নিজেদের যে ইনসিকিউরিটি বা দৈন্যতা, এই দৈন্যতাই প্রকাশ করে। এবং তারা যে জনসম্পৃক্ততা তাদের যে নাই, তারা যে এক ধরনের দেউলিয়া, এই দেউলিয়াত্ব ব্যাপারটাও প্রকাশ করে। কিন্তু তারা দেউলিয়া হলেও তাদের কি আছে, তাদের ভারী ভারী মিডিয়া আছে এবং হেভি ওয়েট ক্যামেরা আছে। তারা সেই ক্যামেরার সামনে গিয়ে যে কোনো একটা জিনিসকে যে কোনো দিকে যে কোনোভাবে ব্যাখ্যা করে দেন। এখন সেই ব্যাখ্যাটা আসলে আমাদের মা মাটি এবং মানুষের ব্যাখ্যা কিনা, সেই ব্যাখ্যাগুলো আসলে আমাদের প্রান্তিক থেকে আমাদের আরবান বা এলিট ক্লাস পর্যন্ত সমানভাবে ওন করেন কিনা, সেই ব্যাপারগুলো আসলে এখন ভাবার সময়। তারা আসলে আমাদের জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেছে দীর্ঘ সময় ধরে, সেটাই সত্য। তবে এই নিয়ন্ত্রণের সময়টা আসলে শেষ হয়ে এসেছে এবং এখান থেকে বের হয়ে যেতে হবে বাংলাদেশকে। এবং তারা যে এখন যে বক্তব্যগুলো রাখছে, এই বক্তব্যগুলো আসলে জনবিচ্ছিন্ন, এবং তাদের যে কথাগুলো, সেই কথাগুলো আসলে অর্থহীন, এবং তাদের যে বয়ান বা তাদের যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো আসলে কুযুক্তি। আসলে বাংলাদেশ তার নিজের গতিতে আগাচ্ছে, এবং বাংলাদেশের যে অতীত বর্তমান সে মিলিয়েই বাংলাদেশ আগাচ্ছে, এবং বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে আগাচ্ছে বলেই বিশ্বাস করি।